আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তারপর বাসর কবে হবে? দেখুন এখানে এসব কি বলছেন? বাহ, সাহস আছে তোর দেখছি। বলে আরিয়ার ডান হাতটা নিজের হাতের তালুতে নিয়ে চেপে ধরে বলল, এই যে নাবিল, তোমার হবু বউয়ের হাতটা কিন্তু খুব কোমল। দেখো রক্তগুলো কেমন টলমল করছে, স্পষ্ট দেখা যাচ্ছে। নাবিল সুন্দরভাবে বলল, ব্রো, তুমি এসব কি বলছো? ওর হাতটা ছেড়ে দাও, ও ব্যথা পাচ্ছে। গুড, কেয়ারিং হাজবেন্ড হওয়াটা সুন্দর। ছাড়ুন, ব্যথা পাচ্ছি তো। আফরান তাচ্ছিল্যের স্বরে বলল, ওহ সরি। বলে হাতটা ছেড়ে দিল। আজমল সাহেব বললেন, এখানে হচ্ছেটা কি আফরান? কোম্পানিতে লস এসেছে বুঝি? ভেরি স্যাড স্যার, আপনার জন্য ভীষণ দুঃখ হচ্ছে। আজমল এবার আমতা আমতা করে বলল, মা, মানে কি বলছো? কি বলছি এখানে কেউ না বুঝলেও আপনি নিশ্চয়ই বুঝেছেন। দ্বিতীয়বার স্মরণ করিয়ে দেওয়ার আমার অভ্যেস নেই। আমজাদ সাহেব এবার চুপসে গেল। আফরান আরিয়াকে একবার পা থেকে মাথা অবধি দেখে নিয়ে বলল, নাবিল, তোমার ভাগ্য ভালো, ফিগার কিন্তু চোস। ভাইয়া, আপনি এবার লিমিট ক্রস করছেন। আফরান নাবিলের কথার প্রতি উত্তর না করে আরিয়ার বাম পাশে গিয়ে দাঁড়িয়ে ছুরিটা দিয়ে আরিয়ার পাতলা শাড়ির নিচে দৃশ্যমান পেটে ছুরিটা ছুঁয়ে বলল, এভাবে প্রতিদিন বের হবি। বলে ছুরিটা দিয়ে আঁখ টানলো। ফর্সা পেট চিরে রক্তের আভা দেখা মিলল সাথে সাথে। আরিয়া আহ বলে আওয়াজ করলো। আয়স পেছন থেকে এসে আফরানকে নিজের দিকে ফিরিয়ে ঠাস করে একটা চড় বসালো। আকস্মিক ঘটনায় আফরানের যেন কোনো অনুভূতি হলো না, চোখ মুখ আগের মতোই শান্ত। আয়স বিচলিত গলায় বলল, কি করেছিস? মাথা ঠিক আছে? এভাবে আঘাত দেওয়ার মানে আছে? কি করেছে ও? বল, ওর দোষটা কোথায়? আফরান বাঁকা হাসলো কিন্তু কিছু বলল না। আরিয়ার পেট বেয়ে রক্ত বের হচ্ছে দেখে নাবিল এসে আরিয়াকে ধরতে চাইল, কিন্তু আফরান আরিয়াকে ধরতে দিল না। নিজেই পাশে এসে বলল, একদম কেউ একে ছোঁয়ার চেষ্টা করো না, ফল ভালো হবে না, একদম মেরে দেব। বলে আরিয়াকে সবার সামনে নিজের সাথে মিশিয়ে চুলগুলো পিঠ থেকে এক হাতে সাইড করে সরিয়ে ঘাড়ের নিচ বরাবর পিঠেও ছুরি ছোয়ালো। আরিয়া আবার আহ শব্দ উচ্চারণ করলো ব্যথায়। আরিয়ার চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু মুখে কোনো কথা নেই। আফরান আরিয়াকে নিজের থেকে সরিয়ে বলল, যা, এইবার তুই স্বাধীন। তোর মতো মেয়ে হাজারটা আমাকে একটু দেখার আশায় পড়ে আছে, আর তুই? ছি, লজ্জা হচ্ছে নিজের উপর। তোর মতো মেয়ের জন্য কিনা নিজের লাইফটাই নষ্ট করে দিলাম। একটা মেয়ে মানুষকে নিজের করে রাখতে পারলাম না, কেমন কাপুরুষ আমি। আফরানের মুখে যতটা কঠোরতা, চোখে তেমন না, চাইতেও শ্রাবণ ধারা লাল হয়ে চোখ বেয়ে পানি গাল ছোঁয়। আফরান নিজেই হয়তো খেয়াল করেনি, সবাই শুধু আফরানের কর্মকাণ্ড দেখছে। যদি মাঝে কিছু বলে আর আফরান উল্টোপাল্টা কিছু করে দেয়, তাই এই ভয়ে কেউ কথা পর্যন্ত বলছে না। আবার ক্ষণিক বাদে আফরান আরিয়া চুলের মুঠো ধরে বলল, আফরান চৌধুরীর সাথে ধোঁকাবাজি, অনেক সাহস আছে বেবি। আফরান বলে আরিয়ার গলায় ছুরি ধরে। আরিয়া কাঁপা কাঁপা গলায় বলল, দিন না মেরে, একদম শেষ করে দিন, আপনার হাতেই মরতে চাই। এত বেড়ে যাবি জানলে আগেই মেরে দিতাম, এত দেরি করতাম না। আপনার নাটক বুঝতে আমার লেট হয়েছে বিধায় এত লেট হলো, কিন্তু আর না, এবার যা করার করে দিন। নিজে নিজে সবটা ভেবে নিয়ে আমাকে জ্বালা দিস সব সময়। তোর ন্যাকামোর জন্য আমাকেই কেন সহ্য করতে হয়? বলে ছুরিটা চেপে ধরলো আরেকটু। আরিয়ার গলা কেটে একটু রক্ত প্রকাশিত হলো। পাশ থেকে আয়স বলল,
আফরান, নো নো, এটা করিস না। দেখ, ও বোঝেনি, ছেড়ে দে ওকে। জাফর বিচলিত হয়ে আফরান, তুমি এটা করতে পারো না। দেখো, ওর মা বাবার দিকে একবার তাকাও। তোমার বোন হয়েও যা করছো এতদিন মেনে নিয়েছি, কিন্তু আজ বাড়াবাড়ি করছো অতিরিক্ত। রহিমা কান্না জড়িত গলায় বলল, বাবা প্লিজ আমার মেয়েটাকে ছেড়ে দাও, আজকে নিয়ে চলে যাব, আর এখানে রাখবো না, তোমার সামনে আসবে না কখনো। আমার মেয়েকে ভিক্ষা দাও বাবা। বলে কাঁদতে লাগলো। নাবিল তেতে গিয়ে, ভালোই ভালোই বলছি, ওকে ছেড়ে দে, নয়তো খুব খারাপ হয়ে যাবে। আফরান কারো কথাই যেন শুনছে না। কতক্ষণ এভাবে ধরে রাখবেন গলায়? চালিয়ে দিন না। ফার্স্ট কাম টু ফার্স্ট, কিল মি। আফরানের রাগের কারণে হাতের রগ ফুলে শরীরের ক্ষত জায়গা থেকে রক্ত পড়ছে, তার সেদিকে খেয়াল নেই, শুধু আরের দিকে তাকিয়ে আছে রক্ত লাল দৃষ্টিতে। কিল মি, লেট করছেন কেন? দিন মেরে। আফরান হাতের ছুরিটা আরো চেপে ধরে। নাবিল আকস্মিক আফরানের মাথায় পিস্তল ধরে বলে, ওকে ছেড়ে দে বলছি, নয়তো এখান থেকে বেঁচে ফেরা মুশকিল হবে তোর জন্য। নাবিলের এমন কাণ্ডে সবাই অবাক হয়ে নাবিলের হাতে গান। এটাই তো আশ্চর্যজনক ব্যাপার। সবাই শুধু দেখেই যাচ্ছে। কেমন পরিস্থিতি হচ্ছে কেউ বুঝতে পারছে না, কি থেকে কি হয়ে যাচ্ছে। আফরান এবার আরিয়ার গলা থেকে ছুরিটা সরিয়ে ঘাড় বাঁকিয়ে বাঁকা হেসে বলল, আফরান নিজের ঠোঁটের কোণ ডান হাতে ঘষতে ঘষতে বলল, কি জানিস তো, এখনো না তুই একদম কাঁচা খেলোয়াড়। আমার সমান হয়ে পরে লাগতে আসছি, তাও মেনে নিতাম। বাট কি বলতো, আমার লেভেল পর্যন্ত এখনো আসতে পারিসনি, তাই পছন্দ হয়নি। মানে কি বলতে চাচ্ছিস? কি ভেবেছিস চোখের সামনে সব করে বেড়াবি, কিছুই বুঝতে পারবো না? এই ভাবনাটাই তোর প্রথম ভুল। নাবিলও মুখে হাসি টেনে বলল, বেশ, ভালোই বুঝেছিস তাহলে। আফরান হাসল। সবার জিজ্ঞাসু দৃষ্টি হচ্ছেটা কি এখানে, কেউ বুঝতে পারছে না। নাবিল আবারও বলল, তা তুই যেহেতু আগের থেকে সব জানিস, তো চুপ ছিলিস কেন? আমার সাথে পারবি না এটাই ভেবে? আই নো। বলে নাবিল ডেভিল হাসল। একটু ভুল বলেছিস, তোর সাথে পারা না পারার প্রশ্নই আসে না। আমি মূলত তোর মতো কাঁচা প্লেয়ারদের সাথে লাগতে চাইনি। আফরান নিজেকে প্রশ্নবদ্ধ করে বলল, আমি এসব কিভাবে জানলাম বলতো? সেদিন যখন ওই আরিয়ার পেছনে লেগে থাকা ছেলেটা মারা গেল, আমার ওপর যখন সবার সন্দেহের দৃষ্টি ছিল, কিন্তু আমি তো ওটাকে মারিনি। তাই সেটার খোঁজ নেওয়ার জন্য ওই ড্রাইভারের খোঁজ নিয়ে পরে তানভীরকে পাঠাই। কিন্তু ওই ব্যাটাকেও আগেই মেরে দেওয়া হয়েছিল, কারণ প্রমাণ হিসেবে কিছু রাখতে চাসনি। কিন্তু কি জানিস, ক্রিমিনাল পাক্কা প্লেয়ার না হলে ভুল করে বসে, এটা তুই জানিস। তবুও ভুল করেই ফেললি। সিসিটিভি ফুটেজটা ঠিকই ডিলিট করেছিলিস, কিন্তু ওই বাড়িতে আমি তানভীরকে পাঠানোর আগেই হিডেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম বাড়ির ভেতর। কিন্তু তুই ওই ব্যাটাকে ভেতরে না মেরে অন্য কোথাও মেরেছিস, বিধায় নিশ্চিত ছিলাম না। বাট আমার ডাউট ঠিকই ছিল। কিন্তু আমার মাথায় ওইটাই ছিল না যে কেন তুই এটা করবি। তারপর আয়ুষ ওই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে গিয়েছিল, তখন তুই আরেকটা প্ল্যান বানালি, আয়ুষকে মেরে দিবি, আর সেটা করতে চেষ্টাও করেছিলিস। আর আয়ুষের মৃত্যুর কারণটাও আমার দিকেই ফেলতে চেয়েছিলি, কারণ আমি এটা নিয়ে আয়ুষকে থ্রেট দিয়েছিলাম বলে তুই এটাকেই কাজে লাগানোর চেষ্টা করেছিলি। কিন্তু কি বলতো, তোর ভাগ্যটাই খারাপ, বিধায় তোর প্ল্যান আমার আগেই জানা হয়ে গিয়েছিল। কিন্তু লোকটা তুই হবি এটা শিওর ছিলাম না, এতটুকুই জানতাম এতে ওর বিপদ হবে। আর সেদিন আয়ুষকে মারতে যাদের পাঠিয়েছিলিস, আমার ছেলেপুলেরা তোর ছেলেপুলেকে আগেই পিষিয়ে দিয়েছিল। কিন্তু আয়ুষকে তুই আবারও মারার চেষ্টা করতিস, সেই কারণে আয়ুষকে আমি নিজেই জেলে পাঠিয়েছিলাম, কারণ আমি তো আর সব সময় ওকে নিয়ে পড়ে থাকবো না, তাই না? আমারও কাজ আছে। এটাতেও সফল না হয়ে তারপর আরেকটা কাজ করলি। আমি যে ছেলেটাকে থ্রেট দিয়েছিলাম
তুই ওইটাকেও মেরে দিলি, যার ফলস্বরূপ এটার মৃত্যুর কারণটাও আমার দিকেই ছিল। সবাই এটাই ভেবেছিল, তার থেকে বেশি ছিল আরিয়ার। দেন আমি বুঝলাম এখানেই কিছু আছে, অর্থাৎ যে আমার শত্রু সেই আমার কলিজার দিকে হাত বাড়িয়েছে। মানে দুইটা জিনিস একসাথে হাসিল করতে চেয়েছিস। এক, নিজের বাবার কোম্পানির লস হওয়াটা তোর অপমানজনক মনে হয়েছিল, তাই প্রতিশোধ নিতে চেয়েছিস, তাই আরিয়াকেও মারতে চেয়েছিস। আমার দেয়া আরিয়ার পিছে বডিগার্ডের জন্য সেটাতেও সফল হতে পারিসনি, কিন্তু হঠাৎ করে আরিয়ার প্রেমে কিভাবে মরিয়া হয়ে গিয়েছিলি সেটা তুই নিজেই জানিস। আর আমি সবটা বুঝতে পেরে ইচ্ছে করে আরিয়ার সাথে আয়ুষের এঙ্গেজটা হওয়াতে আটকায়নি পর্যন্ত, যেন তোর মনে হয় আরিয়া আমার সাথে নয়, আয়ুষের সাথে কিছু চলছে। 2, যখন দেখলি আয়ুষের সাথে আরিয়ার এঙ্গেজ হয়ে গেছে, তখন আরেক চাল চাললি। নিজের বোনের পিছে যে কুত্তাটা লেগেছিল সেটাকে নিজের বাড়ি অবধি নিয়ে আনার ব্যবস্থা তুই নিজেই করে দিয়েছিস, এটাকে দিয়ে আর একটা প্ল্যান বানানোর জন্য। সেটা হলো সামিরা আর আয়ুষের বিয়ে দিয়ে দেয়া। সেখানেও সফল হোস। আয়ুষকে নোংরা কিছু ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে ওদের বিয়েটা দিয়ে দিলি, যাতে তোর পথের কাঁটা দূর হয়ে যায়। সেটাই হয়েছিল সেদিন। আর আমি এসব কিভাবে জানলাম বলতো? আরুকে কেউ একজন ড্রেস দেবে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, তোর কি এটাই মনে হয়? যখন দেখলাম সামিরার হলুদে তুই আরিয়াকে ড্রেসটা দিয়েছিলিস, তখন সবটা বুঝে নিয়েছিলাম, আর পরের প্ল্যানগুলো বুঝে নিয়েছিলাম। আমি কিছু করিনি কারণ আমি দেখতে চেয়েছিলাম আর কত দূর যেতে পারিস। তারপরও আমি তোকে মারতে চাইনি ইচ্ছে করে, আমি তোকে পুলিশে দিতে চেয়েছিলাম, তাই কালকে কিছু প্রমাণ নিয়েছিলাম, বাট তুই সেটাও বুঝে নিয়ে সবগুলো চেঞ্জ করে দিয়েছিলিস। কিন্তু কি জানিস, তোর মাথাটা একটু কাঁচা এখনো। ওইগুলোর মেইন পেপারগুলো আমার কাছেই ছিল, শুধু দেখতে চেয়েছিলাম সত্যি কি আমি যা ভাবছি সেটাই হয় কিনা। আফরান আবারও বাঁকা হেসে বলল, তোর জন্য দুঃখ হচ্ছে বুঝলি। ভেবেছিলাম তোকে ছেড়ে দেব, সংসারের একমাত্র ছেলে, তাছাড়া আয়ুষ তোদের বাড়িতেই এতদিন থাকছে, ভাই হিসেবে চলেছিস সে সূত্রে, কিন্তু এখন তো দেখছি নিজেই মরতে চাচ্ছিস। আগে নিজের অবস্থানটা তো দেখ, তারপর বড় গলায় কথা বলিস। ভেরি স্যাড ইয়ার। আন্টি আমায় মাফ করবেন, আপনার ছেলেটাকে আপনার হাতে সুস্থভাবে ফিরিয়ে দিতে পারলাম না। রাবেয়া বেগম কাপা গলায় বলল, আমার তো ভাবতেই লজ্জা হচ্ছে, এমন একটা সন্তান জন্ম দিয়েছি, এত নিচে নামতে পারে নিজের স্বার্থের জন্য। কিন্তু আফরান বাবা, তোমার দোহাই লাগে, একদম মেরে দিও না। আমি তো মা, আমি নিঃসন্তান হতে চাই না, এটাকে শাস্তি দিব আমরা। বলে রাবেয়া বেগম চোখের জল ফেলতে থাকে। আজমল সাহেব, আমার কোম্পানি ডাউন ফেল হয়েছে, তোমার জন্য সেটা আমি জানি, কিন্তু তোমার ওপর আমার রাগ থাকলেও এমন জঘন্য কল্পনা আমি করিনি যে প্রতিশোধ নেব ছেলের বয়সী কারো কাছে। এই ছেলেকে আমরা নিজেই শাস্তি দেব, তুমি কিছু করো না আফরান। জাফর শুধু দেখছে আজ। হ্যাঁ, আজ আফরানকে অনেকটা দায়িত্ববান ছেলেদের কাতারে দাঁড় করাতে ইচ্ছে হচ্ছে তার, কিন্তু নিজের গম্ভীরতার বিপরীত জাফর যাবেন না। যাই হোক, মাস্তানি তো ছেড়ে দেয়নি, কালো টাকা কামানো তো অফ করে দেয়নি। সবাই মূলত একটু শক খেয়েছে। এই নাবিল তো খুব ভদ্র, সবাই এটাই ভাবতো এতদিন, কিন্তু এত নিকৃষ্ট হয়ে সামনে আসবে কে জানতো। আয়ুষ নাবিলের কাছে গিয়ে চোখের কোণে জল নিয়ে বলল, ছি নাবিল, এত নিচে নামতে কিভাবে পারলি তুই? একটু বুক কাঁপলো না? সবার ইমোশন নিয়ে খেলতে তোকে দেখতেও ঘৃণা হচ্ছে আমার। ইমোশন? কিসের ইমোশন? রক্ত ছাড়া কেউ আপন হয় নাকি? তুই কে? যত সব সামনে থেকে সরতো। আয়ুষ আর কিছু বলতে পারল না, গলা জমে আসছে। যাকে বন্ধুর চেয়েও বেশি ভাই ভেবেছে, নিজের ভাইয়ের চেয়ে বেশি করেছে, যার জন্য আজ তার আসল রূপ দেখছে। কত নিষ্ঠুর মানুষ। নাবিল আফরানের দিকে বন্দুক তাক করে বলল, আরিয়াকে আমার হাতে তুলে দে, ভালোই ভালোই বলছি, নয়তো কি করব বুঝতে পারছিস।
আফরান হাসির হালকা আওয়াজ করে নাবিলের একদম কাছে এসে বলল, ওকে চল দেখি কি রকম পারিস। আমি মজা করছি না, সত্যি সত্যি চালিয়ে দেব মিস্টার মাফিয়া কিং। বললাম তো চালা। নাবিল ট্রিগারে হাত রেখে যেই না চালাবে অমনি বাড়ির ভেতর পুলিশ জড়ো হয়। আফরান বিরক্ত হয়ে বলল, এই ভেজাল আবার কে ডেকেছে? হ্যাঁ, আমি তো বলিনি। আমি ডেকেছি, এই জেলে থাকাই ভালো। বাবা কি সব বলছো? আমি তোমার ছেলে, নিজের ছেলেকে পুলিশে দিতে তোমার... আমি যেই ছেলেকে চিনতাম সে আমার জন্য নেই, মারা গিয়েছে। এমন সন্তান লাগবে না আমার। বলে আজমল চৌধুরী বাড়ির গেট ছাড়ে। কয়েক মিনিটে পুরো বাড়ি নিঃশব্দ হয়ে যায়। নাবিলকে পুলিশ নিয়ে চলে যায়। কারো মুখে কোনো কথা নেই, কি বা বলবে। আর যা দেখেছে সবটাই ভাবনার উল্টো থেকে কি হয়ে গেল। জাফর কথা না বলে চুপচাপ রুমে চলে যায়। একে একে সবাই নিজের মতো করে ড্রয়িং রুম ছাড়ে, কিন্তু আয়ুষ এখনো দাঁড়িয়ে। আজ বড্ড অপরাধী লাগছে নিজেকে নিজের কাছে। যাকে আপন ভেবেছে সে পর, আর যাকে চোখে সহ্য করতে পারতো না সেই তার জন্য কত কিছু করেছে। সত্যি কি তাহলে রক্তের সম্পর্ক রক্তই হয়? এর মতো আপন কেউ নয়। আয়ুষ আফরানকে কিছু বলতে যাবে, তার আগেই আফরান কপাল কুঁচকে সামিরাকে বলে, এটাকে নিয়ে কোথায় যাচ্ছ? এটাকে এখানেই রেখে যাও। সামিরা ভীত হয়ে আরিয়াকে রেখেই নিজেই উপরে চলে যায়। আরিয়া ভয়ে কাঁপছে। নিশ্চয়ই আজকে তার জীবনের শেষ দিন, মেরেই ফেলবে একদম। কাপা গলায় বলল, আমি থেকে কি করব? আমিও যাই। বলে দু কদম সামনে রাখতেই আফরান আরিয়ার দিকে পা বাড়ায়। আফরানকে আসতে দেখে আরিয়া আ করে চিৎকার করে উপরে উঠে ভো দৌড় দেয় বাগানের দিকে। আফরান আরিয়ার এই আচরণে ভেবাচেকা খায়। এই মেয়েটা উদ্ভট একদম, ভেবেই নিজেও আরিয়ার পিছে ছোটে। দাঁড়া বলছি। আমি দাঁড়াই আর আপনি আমায় মারুন। আমি কি এতই বোকা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো? আয়ুষ ভেতর থেকে দেখছে এদের কাহিনী। ঠোঁটের কোণে এক চিলতে হাসি জমে। ক্ষণিক পর সেও রুমে চলে যায়। না দাঁড়ালে মার খাবে, পরে বলে দিলাম। দাঁড়াও বলছি, এমনিতেও আমার সাথে পারবে না। আরিয়া সুইমিং পুলের অপর প্রান্তে গিয়ে নিজ হাঁটু ধরে হাঁপাতে হাঁপাতে বলল, এখন দাঁড়ালেও মার খাবো, না দাঁড়ালেও মার খাবো। আর পরে মানে প্রতিদিনই আপনার হাতে মার খাই। আপাতত আমার এখন মার খাওয়ার ইচ্ছা নেই। বলে আবার আফরানকে দেখে নিয়ে দৌড়াতে লাগলো। আফরান বুঝলো এই মেয়ে নিজে থেকে দাঁড়াবার নয়, তাই এবার নিজের মতো করে দৌড়িয়ে আরিয়াকে পেছন থেকে দুহাতে ধরলো জড়িয়ে। আরিয়া এই মুহূর্তে হাওয়ায় ভাসছে। আফরানের হাত দুটো আরিয়ার বুকের নিচে পেট বরাবর। ছাড়ুন বলছি। এভাবে দৌড়ে পালিয়ে কতক্ষণ লুকাবে নিজেকে? যতক্ষণ পারবো। কানের নিচে দিব একটা, বজ্জাত মেয়ে কোথাকার। সবসময় 2 লাইন বেশি না বুঝলে হয় না? ব্যথা পাচ্ছি তো পেটে, ছাড়ুন না। সত্যি বলছি, কাটা জায়গায় ব্যথা পাচ্ছি। আফরান আরিয়াকে এবার নিচে নামিয়ে নিজের দিকে ফেরায়। একদম ঠিক হয়েছে। সাহস কিভাবে হয় এমনভাবে শাড়ি পরে অন্য ছেলেকে দেখানোর? সামিরা পরিয়ে দিয়েছিল, আমি কি জানি। তা তোমার চোখ কি অন্ধ ছিল তখন যে দেখোনি? আপনার কি? আমি যেভাবে ইচ্ছা ওইভাবে পরবো, দরকার পড়লে একদম কিছু না পরে থাকবো। আপনার প্রবলেম কি? আপনার তো অন্য কেউ আছে, তাকে গিয়ে নিষেধ করুন। কিছু না পরে থাকলে অবশ্য আমার কিছু হবে না, কিন্তু তোমার অনেক কিছুই হবে। আপনি অনেক খারাপ ভাইয়া। তোমার সাথে খারাপ থাকতে আমার কোনো প্রবলেম নেই। আমাকে যেতে দিন, না হলে কিন্তু। আফরান আরিয়ার কোমর জড়িয়ে হ্যাচকা টানে নিজের একদম কাছে এনে বলল, কিন্তু কিন্তু কি? আরিয়া কি যেন একটু ভেবে আফরানের হাতটা কোমর থেকে নিজের কাছে এনে বলল, না হলে কিন্তু। বলে এক ধাক্কায় আফরানকে পানিতে ফেলে দিয়ে হাসতে লাগলো। আফরান মুখ থেকে হাত দিয়ে পানি সরিয়ে বলল, এটা কি করলে তুমি? মার খাবার শখ হয়েছে আবার? আগে নিজে ফ্রেশ হয়ে আসুন, পরে না হয় মারবেন। আমি গেলাম। বলে আরিয়া হাসতে হাসতে হাঁটতে লাগলো।
খুব হাসি পাচ্ছে না? কেন পাবে না? আপনাকে এইভাবে ফেলে আমি যে কত শান্তি পাচ্ছি কিভাবে বুঝবো? হায়। বলে আবারও খিলখিল করে হাসতে লাগলো। আফরান এবার একদম সাইডে এসে আরিয়ার এক হাত ধরে বলল, এবার কি হবে বলো? কি করছেন? ছাড়ুন বলছি। কেন আমাকে ভিজিয়ে নিজে এভাবে থাকবে আর আমি সেটা দেখব? বলে আরিয়াকে এক টানে পানিতে ফেলে দিল। ছি, কি করেছেন? হ্যাঁ, আমার জ্বর উঠবে না এই সন্ধ্যাবেলা পানিতে ফেলেছেন? আমি চাচাকে বলে দিব, দেখবেন। ন্যাকা কান্না জুড়ে দিল আরিয়া। আরে হচ্ছেটা কি? তুমিও তো আমায় ফেললে, আমি কি তোমার মতো এমন কান্না জুড়েছি? পিঠে, কোমরে, পায়ে ঠান্ডা পানি লাগছে, কাটা জায়গাগুলো চলছে। আপনি অনেক পচা ভাইয়া। বলে অভিমানী ভঙ্গিতে অন্যদিক ফিরল। আফরান আরিয়ার পিঠের ওপর থেকে আলতো হাতে চুলগুলো সরিয়ে কাটা জায়গায় হাত রাখলো। আরিয়া ব্যথায় কেঁপে উঠল নাকি কারো ছোঁয়ায় সেটা বোঝা গেল না। খুব জ্বলছে? ঠিক আছে, ওষুধ লাগিয়ে দিব। লাগবে না। আফরান মৃদু হেসে আরিয়াকে নিজের দিকে ফেরানোর চেষ্টা করলো। আরিয়া ফিরল না, তাই নিজেই আরিয়ার সামনে গিয়ে বলল, অভিমান করেছো? আরিয়া কথা বলল না। আফরান আবারও হেসে আরিয়ার বাহু ধরে নিজের বুকে আরিয়ার মাথা রেখে এক হাত মাথায়, অন্য হাতে জড়িয়ে ধরল। আরিয়া কোনো শব্দ করল না, হয়তো এখানেই তার সব ব্যথার প্রশান্তি। আর ব্যথা দেব না, তুমি শুধু আমার কথা শুনো, দেখবে সব ঠিক থাকবে। আরিয়া কোনো কথা বলল না। কোনো কিছু হলে প্রথমে আমাকে জানাবে, তারপর আমার উত্তর শুনে যদি কোনো ডাউট থাকে আমাকে সেটাও বলবে। শুধু শুধু ভুল বুঝে লাভ আছে? তাহলে উল্টাপাল্টা চিন্তা বাদ দাও। আরিয়া কিচ্ছু বলছে না। আফরান আরিয়াকে ছেড়ে আফরান একটু ঝুঁকে আরিয়াকে বলল, কি বলেছি বুঝেছো? আমার ঠান্ডা লাগছে, আমি উঠবো। ঠিক আছে, যাও। আরিয়ার সাথে আফরান ও পানি থেকে উঠল। আফরানের গায়ে সাদা শার্ট থাকায় ভিজে শরীরের গঠন আকৃতি সবটা বোঝা যাচ্ছে। আরিয়াও পাতলা শাড়ি পরনে থাকায় সবটা শরীরের সাথে লেপ্টে আছে। নাভি থেকে পেট, পিঠ, কোমরের কিছু অংশ সবকিছু দৃশ্যমান। আফরান খেয়াল করে কপাল কুঁচকায়। আরিয়া দুকদম সামনে যেতেই আফরান আরিয়াকে দুহাত উল্টে কোলে তুলে নিয়ে বলে, আর কখনো যেন এমন শাড়ি পরতে না দেখি। কেন? আমার তো পাতলা সিল্কি শাড়ি পছন্দ। পরার ইচ্ছে হলে আমার রুমে আমার সামনে বসে পরে থাকবে সারাদিন, কিন্তু এমন শাড়ি পরে বাইরে আসতে যেন না দেখি। কেন? আপনার সামনে কেন পরবো? শুধু তোমাকে এমন ভাবে দেখার অধিকারটা শুধু আমার আছে, আর কারণেই। আরু কেমন ভাবে? এখন একটা কানের নিচে থাপ্পড় বললে বুঝে যাবে কেমন ভাবে। আরিয়া লজ্জা আড়ষ্ট হয়ে আফরানের বুকে মুখ গোজে। তোমাকে এভাবে আমি ভেতরে নিয়ে যেতে পারবো না। আমার তোমাকে এখন থাপ্পড় মারতে ইচ্ছে হচ্ছে। আমার দোষ নাকি? আপনি তো আমায় পানিতে ফেললেন। আমি কি জানতাম নাকি এমন হবে? ভালো, এখন আপনি নিয়ে যাবেন ভেতরে। আফরান বিরক্তি মুখ নিয়ে হাঁটা ধরে। গেটের সামনে গিয়ে একবার দেখে নেয় কেউ আছে কিনা ড্রয়িং রুমে। কেউ না থাকায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আরিয়াকে নিয়ে নিজের রুমে দিয়ে বলে, চেঞ্জ করে নাও। আরিয়াও বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায় দেয়। আফরান নিজের রুমে চলে যায়। আয়ুষ সোফায় চোখ বন্ধ করে হাতের ওপর মাথা রেখে শুয়ে আছে। একটা কথা জিজ্ঞেস করব? আয়ুষ কোনো কথা বলল না। ভাইয়া কি এমন ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করেছিল আপনাকে? আয়ুষ এতেও কোনো উত্তর দিল না। একটু কথা তো বলতে পারেন। আমি এ বাড়িতে এতদিন ধরে আছি, কখনো একটু ভালোভাবে কথা বললে কি হয়? আমি তো শুধু একটু কারণটা জানতে চাইলাম, বলুন না। জেনে কি করবে? এমনি জানতে চাইলাম, কি এমন ছবি ছিল যে বিয়ে করতে বাধ্য হলেন? চুপ থাকো, ভালো লাগছে না। আমি তো আগেই জানতাম আফরান ভাইয়া যাই করুক, নিজের ফ্যামিলি তার কাছে সবার আগে। বললাম তো চুপ থাকো। ওকে। একটু চুপ থেকে সামিরা আবার বলল, আরেকটা কথা বলতাম, আমি কলেজ যাব কাল থেকে। বলার কি আছে?
শুনেছি সব কিছুতে স্বামীর পারমিশন লাগে। একদম বাজে কথা বলো না। কখনো ওয়াইফের চোখে দেখোনি, আর কখনো হবেও না। শুনে রাখো, তুমি স্বাধীন, নিজের মতো চলতে পারো। আগে যেমন চলতে এমন চলতে পারো। আমাকে কখনো জিজ্ঞেস করো না কিছু। সামিরা আয়ুষের কথাগুলোতে বোধহয় কষ্ট পেল, কিন্তু সহ্য করে নিল। খাবার টেবিলে সবাই বসে চুপচাপ খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। রহিমা বেগম নীরবতা কাটিয়ে বললেন, ভাই সাহেব, অনুমতি পেলে একটা কথা বলতাম। অনুমতির কি আছে বলো? যাওয়ার সময় আমরা আমাদের মেয়েকে নিয়ে যেতে চাই। জাফর এর উত্তর কি দেবেন তার জানা নেই। যে কোনো মা বাবাই এমন পরিস্থিতিতে তার মেয়েকে অবশ্যই রেখে যেতে চাইবে না। আমি কি বলবো, আমার তো নিজের মেয়ে না যে যেতে চাইলেই আটকাতে পারবো। তবে আমি চাই তোমরা আরিয়াকে জিজ্ঞেস করে দেখে নাও আগে। আরিয়া যাবে না। আরিয়া কি বলবে বুঝতে পারছে না। কি বলবে? সে যেতে চায় না, তার মিস্টার মাফিয়ার কাছে থাকতে চায়। মা, আমি এক্সামটা আগে শেষ করি। আমি তো ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, তুমি এক্সামটা দিয়ে নাও, তবে তুমি ওই আফরানের আশেপাশে কখনো যাবে না। সেই থেকে আর কত অত্যাচারিত হবে তার কাছে। আজ তো নিজের চোখেই দেখলাম কেমন পাষণ্ড মন তার, কিভাবে তোমার উপর ছুরি চালালো। জাফর সাহেবের বোধহয় খলিল সাহেবের কথায় খারাপ লাগলো, কিন্তু আগ বাড়িয়ে কিছু বলল না। কি বা বলবে? যেটা দেখেছে সেটাই তো সত্য। বাবা, তোমরা ভুল বুঝছো। আসলে ভাইয়া এমন নয়। সেটা আমরা নিজেরাই দেখলাম তো। এত বছর শুনে এসেছি, আজ তো দেখলাম। কি বলবে আর? আরিয়া ব্যর্থ প্রকাশ করলো মায়ের কথায়। বুঝাবার মতো কিছুই নেই তার হাতে। এমনও তো হতে পারে কাকিমা, আমরা মূলত যেমনটা দেখি তেমনটা না। কি বুঝাতে চাচ্ছ আয়াস তুমি? সরি কাকিমা, কথার সাথে সাথে বলা উচিত হয়নি। ঠিক আছে, কিন্তু তুমি কি বোঝাতে চাইলে সেটা বলো। ভাইয়া বলো না। কখনো মানুষ যা দেখে সেটা সত্যি নয়, পেছনেও অনেক কিছু হয়। আরিয়ার কথায় আয়ুষ হাসি লুকাবার চেষ্টা করে বলল, আসলে কাকিমা তেমন কিছু না। ধরো, এমনও তো হতে পারে আফরান আয়রাকে এত মারধর করে, এর পিছনে কোনো কারণ আছে। কারণ ছাড়া কেন মারবে কেউ কাউকে? আরিয়া নিশ্চয়ই কোনো অন্যায় করে, তাই না? আয়ুষের কথায় আরিয়া ভ্যাবাচাকা খায়। কি বলতে কি বলল। আর এই ভাইয়া এইভাবে কেউ ফাঁসাতে পারে কাউকে? রহিমা বলতে যাবে তার আগে জাফর বলল, আজ এত ভাইয়ার পক্ষপাতিত্ব করছো যে? যেটা ঠিক সেটাই বললাম। তোমার ভাই কেমন সেটা আমাদের সবার জানা আছে। জানা থাকলেই ভালো। বলে মুখে খাবার তুলল। সামিরা খেতে খেতে বলল, তারিয়া, তোর গলার নিচে কাটা জায়গাটা ওয়ান টাইম দেয়া। তার মানে যেখানে যেখানে কাটা জায়গা আছে, মানে কোমরে, পিঠে, পায়ে সব জায়গায় ওয়ান টাইম বাঁধা, তাই না? আরিয়া না ভেবেই উত্তর দেয়, তাই সেবাটুকু কে করে দিয়েছে? আরিয়া সামিরার কথা শুনে কাশতে লাগলো। আয়ুষ আরিয়াকে এক গ্লাস পানি দিয়ে বলল, এইসব মুহূর্তে সবারই কাশি পায়। আরিয়া ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। হ্যাঁ রে মা, আমি তো ভুলেই গিয়েছিলাম এসবের মধ্যে। কে এমন করে মনে রেখে তোকে এগুলো করে দিল? মা, আসলে কেউ করেনি তো, ওই আর কি। গুছিয়ে বল। কেউ তো অবশ্যই করে দিয়েছে। নিজে থেকে তো কখনো এসব করবে বলে মনে হয় না। আসলে হয়েছে কি? কথা রেশ টেনে কেউ বলে উঠল, কারো কথার উত্তর দিতে তোকে বাধ্য করেছি আমি? আরিয়া হাতের খাবার প্লেটটা রেখে চোখে চোখ খিচে হতাশ হয়ে আস্তে করে নিজেই বলল, যখন তখন যেখানে সেখানে আমার কথার রেশ না টানলে ওনার হয় না। সবাই পেছনে তাকিয়ে আফরানকে দেখে নিল। তোমার কি কাজ নেই ওর পেছনে লাগা ছাড়া? আমি কার পিছে লাগবো কার পিছে লাগবো না আমার ব্যাপার। কারো সহ্য না হলে সে শুনবে না বা দেখবে না, সেটা তার ইচ্ছা।
তোমার সাহস দেখে অবাক হই। এতগুলো মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় জানা নেই তোমার? কারোর জন্য নিজের ক্যারেক্টার পাল্টানোর অভ্যেস নেই আমার। বলে আরিয়ার পাশের খালি চেয়ারটা টেনে বসলো। আজ কি একসাথে খাবে? তা বসেছি কি কারা কারা খাচ্ছে সেটা দেখার জন্য। আফরানের কথায় জাফর থতমত খেয়ে যায়। আয়ুষ মুচকি হাসে। আজ আফরানের উপর তার বিন্দুমাত্র রাগ বা অভিযোগ নেই। মনে হচ্ছে আফরানই সব ঠিক কিছুতে। লতা কাপা কণ্ঠে বলে, স্যার কি খাবেন? আমার জন্য কি এখন আলাদা খাবার বানানোর সময় আছে? না মানে আপনি কি খান কিছুই তো জানি না। লতার মুখে শুদ্ধ অশুদ্ধ শুনে সামিরা মিটিমিটি হাসছে। সবাই যা খাচ্ছে তাই দাও, কিন্তু নতুন প্লেটে দেবে। আইসে স্যার, এক্ষুনি আনতাছি। বলে লতা চলে গেল। সবাই খাচ্ছে। আফরান আসার পর কেউ কোনো কথা বাড়ায়নি। আরিয়া দ্রুত খানা শেষ করে উঠে যেতে নিলেই আফরান বলে ওঠে, খাওয়া শেষ? হ্যাঁ এই তো কমপ্লিট। বলে চেয়ার সরিয়ে যেতে নিলেই আফরান আরিয়াকে বাম হাতে হ্যাচকা টানে নিজের উরুর ওপর বসিয়ে দেয়। আরিয়া কাঁদছে। লোকটা কি পাগল নাকি? মা বাবা চাচা যান আয়ুষ ভাইয়া সবাই আছে এখানে, দেখছে না নাকি? আজব তো। মুখে আরিয়ার বিরক্তির আভা। আকস্মিক এমন হওয়ায় সবাই হা হয়ে তাকিয়ে থাকে। সামিরা আয়ুষ এদের কাহিনী দেখে মিটিমিটি হাসতে থাকে। আফরান কারোর দিকে না তাকিয়েই আরিয়াকে উরুতে বসিয়ে বাম হাতে জড়িয়ে ধরে রাখে। আরিয়া এই মুহূর্তে কিছু বলতেও পারছে না, বসে থাকতেও পারছে না। কি করবে সেটাও বুঝতে পারছে না। জাফর কেসে ওঠে। আয়ুষ পানি দেয়। পানি খেয়ে নিজের খাবারের দিকে তাকিয়ে আফরানকে ধমকিয়ে বলে, আফরান হচ্ছেটা কি এখানে? বড়দেরকে চোখে পড়ছে না? তুমি কি বলতে যাচ্ছ যে পার্সোনাল ভাবে এসব হতে? আফরানের কথায় রহিমা বেগম, খলিল সাহেব কাশতে থাকে। বিরক্ত আভা তাদের চেহারায়। জাফর কপাল কুঁচকে এবার আফরানের দিকে তাকিয়ে বলে, লজ্জার ছিঁড়ে ফোটাও আছে কি না তোমার সন্দেহ আছে? আরিয়াকে ছাড়ো বলছি, এটা কেমন অসভ্যতামি? আফরান কোনো কথা বলল না, ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাচ্ছে। ভাই সাহেব, এসব কি হচ্ছে এখানে? আমার মেয়ের কি মান সম্মান একটুও আমরা পাবো না? সম্মান নিয়ে কেমন মজা এসব? জাফর কি বলবেন বুঝতে পারছেন না। এখানে সম্মান অসম্মানের প্রশ্ন আসছে কোথা থেকে? আমি কি আপনার মেয়েকে রেপ করে ছেড়ে দিয়েছি? আফরানের এমন দ্বিধা ছাড়া কথা এবার আয়ুষ সামিরা দুজনেই কেসে ওঠে। জাফর সাহেব এবার খাবার অফ করে দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আরিয়াকে তোমরা তোমাদের সঙ্গেই নিয়ে যেও, আমি পরীক্ষার ব্যবস্থা করে দিব। বলে জায়গা ছাড়ার জন্য পা বাড়ালে আফরান বলল, এমনি এমনি টেবিলে বসিনি, কিছু কথা সবার জানা দরকার, কেউ না চাইলে না শুনতে পারে। কি বলার মতো আরো কিছু আছে তোমার? খাবার শেষ করে নিই, শোনার হলে ওয়েট করো। নিজেকে কি ভাবো তুমি আফরান? আফরান কিছু বলল না, চুপচাপ খাবার শেষ করে হাত ধুয়ে রুমাল চাইলো হাত মোছার। একজন সার্ভেন্ট সামনে এগিয়ে এসে রুমাল দিল। আফরান আরিয়ার হাতে রুমালটা দিয়ে বলল, মুছে দে। আরিয়া কপাল কুঁচকায়। মুছে দে? কি বললাম শুনিসনি? আরিয়া এইখানে কিছু বলতেও পারছে না। ইচ্ছে তো করছে কামড়িয়ে কামড়িয়ে এই লজ্জাহীন ছেলেটাকে মেরে ফেলতে, কিন্তু কি আর করার, বাধ্য হয়ে মুছে দিল। কি বলবে? হ্যাঁ, এত নাটক করার কি আছে? ওয়েট। সবার নীরবতার মাঝে কলিং বেল বাজলো। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল, কিন্তু লোকটাকে কিছু জিজ্ঞেস না করেই আসতে দিল ভেতরে। তারা চেনে তাকে, কয়েকবার দেখেছে আফরানের সাথে। সব ঠিকঠাক আছে? জি স্যার, বলে কিছু পেপার সামনে এগিয়ে দিল। আফরান কাগজগুলো একবার দেখে নিয়ে বলল, সাইন করলেই সব কমপ্লিট নাকি আরো কাজ আছে? আইন অনুযায়ী এগুলো প্রমাণ থাকবে আর হয়ে যাবে, কিন্তু শরীয়তভাবে কিছু কাজ আছে, কিন্তু এখন এগুলোতেই হয়ে যাবে। আফরান কপাল কুঁচকায়, হয়তো কিছু একটা বোঝেনি। তানভীর আফরানকে দেখেই বুঝে নিয়ে বলল, আসলে স্যার, ইসলামী শরীয়ত অনুযায়ী কিছু কাজ থাকে যা সাধারণত কোর্টে থাকে না, কিন্তু এখন বর্তমানে কোর্টের হয় সবটা।
এটাই নিয়ম, তবে কেউ চাইলে দুভাবেই হতে পারে। আফরান মনে হয় এখন বুঝলো সবটা। আফরান আরিয়াকে কাগজগুলো দিয়ে নিচে একটা লাইন ধরিয়ে দিয়ে বলল, এখানে সাইন করো। হচ্ছেটা কি এখানে আফরান? বলবে আমাদের? বলছি, আগে তুমি সাইনটা করো। আরু আরিয়া কিছু বলতে চায়, কিন্তু আফরানের দিকে তাকিয়ে আর প্রশ্ন করতে পারে না। মনে হচ্ছে এই মানুষটাকে অবিশ্বাসের মতো কিছু নেই, চেহারায় শান্ত ভাব। আরিয়া এগুলো না পড়েই সাইন করে দেয় যেখানটায় আফরান দেখিয়েছে। চাচ্চু, এখানে সাইন করো। তখন থেকে তোমার নাটক দেখে যাচ্ছি, কিছু বলছি না মানে এই না যে তোমার কথা শুনতে হবে। ভালোর জন্যই বললাম। এখন আপনার ইচ্ছে, সাইন দিলে দিবেন, না দিলে দিবেন না। আমার জিনিস আমি অলরেডি পেয়ে গেছি। কিসের কথা বলছো? কিছু না, সাইন করলে করেন, না হলে আমি গেলাম। চাচ্ছু, আমি দেখেছি পেপারটা তেমন কিছু, সাইনটা করে দাও, ভালো হবে। খলিল সাহেব একটু কপাল কুঁচকে বলল, আগে বলো কিসের কাগজ এটা? বললাম তো তেমন কিছু না, বিশ্বাস রাখো আর সাইনটা করো। আয়ুষ একটা বুঝদার ছেলে, এটা এতদিনে সবাই জানে। খলিল সাহেবও কথা না বাড়িয়ে সাইন করে দিলেন। আয়ুষ এবার নিজের বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার সাইনও লাগবে, করে দাও। জাফর সাহেব একবার কাগজটা হাতে নিয়ে পড়ার জন্য নিলেন, কিন্তু কাগজটা পুরোটাই সাদা, শুধু নিচে দুইটা অভিভাবকের স্বাক্ষর লেখা। কিসের কাগজ বলতে পারো না? সাইন না দিলে কিভাবে বলবো বাবা? বললাম তো সাইন দেওয়ার পর বলবো। জাফর সাহেব নাখোশ হয়ে অনেকটা রাগ নিয়ে গদগদ করে নিজের নামটা লিখে দিলেন। আফরান তানভীরকে ইশারা করলে তানভীর সবগুলো পেপার একসাথে করে নিয়ে বেরিয়ে গেল। এসব কি হচ্ছে বলবে আমাদের? আর আমার মেয়েকে দিয়ে কি সাইন করালে? সম্পত্তি লিখে নিবে নাকি? তোমাদের তো কম কিছু নেই, সাইনগুলো দিয়ে কি দলিল বানাবে? যত সব ন্যাকামো করে যাচ্ছে তখন থেকে। আফরান স্মিত হাসল, এক প্রকার সম্পত্তি বলতে পারেন, যেটা একান্তই আমার। বলে সস্থির নিঃশ্বাস ছাড়ল। আর কত নাটক করবে তুমি? আমি গেলাম, খুব ঘুম পেয়েছে আমার। যদি নাই বলো তবে এতক্ষণ নাটক কেন করলে? নাটক করার জন্যই নাটক বানালাম। বলে আলিয়াকে বলল, উঠো, এবার যাও। আলিয়া বলার সাথে সাথে উঠে দাঁড়িয়ে ভো দৌড় উপরে। আফরান আরিয়ার যাওয়ার দিকে তাকিয়ে স্মিত হাসল। ভাইজান, কাল সকালেই মেয়েকে নিয়ে চলে যাব। এত অধৈর্য কেন হচ্ছেন শ্বশুর সাহেব? আপনার মেয়েকে নিয়ে যাওয়ার আগে তার হাজবেন্ডের অনুমতি নিতে হবে। এটাও জানেন না যে বিয়ের পর মেয়েরা স্বামীর অধীনে হয়ে যায়? হোয়াট? মাথা ঠিক আছে নাকি গেছে? সবটা তোমার। ভাইজান, আপনার এই ছেলে কি কখনো মানুষ হবে না? খলিল সাহেব আর কিছু বলল না। এসবের মানে কি আফরান? আফরান কিছু বলার আগে আয়ুষ টেবিল ছাড়ে। এখন যদি জানতে পারে তাহলে আয়ুষের ওপর দিয়ে সবটা যাবে ভেবেই আয়ুষ হাত ধুয়ে উঠে সোজা রুমের দিকে যায়। আয়ুষকে যেতে দেখে সামিরাও উঠে যায়। এখন কি হবে সেটা অনুমান অবশ্য করতে পারছে সে। বাবা, যা বলার পরে বলো, ঘুম পাচ্ছে। বাই। আর হ্যাঁ, এতক্ষণ যে নাটকটা করলাম তার জন্য সরি। আমার ছোট বউটা খুব অধৈর্য, রোমান্টিক, তাই ভাবলাম বিয়েটা করেই ফেলি। আমার তো কিছু করার নেই। তোমাদের যদি বলতাম বিয়ে করবো আরুকে, নিশ্চয়ই বিশাল নাটক জুড়ে দিতে। তাই ঠান্ডা মাথায় কাজটা সেরে ফেললাম। ঝামেলা ভালো লাগে না। এতক্ষণ যে সাইনগুলো দিলে ওসব আমার আর আরিয়ার বিয়ের উকিল হিসেবে। আর আরিয়া যে সাইনটা দিল ওটা রেজিস্ট্রি পেপার ছিল। তোমাদেরটা সাদা কাগজ থাকলেও বইটায় সব লেখা ছিল। কিন্তু বউকে দেখলে তো কতটা বিশ্বাস নিয়ে কিছু না পড়েই সাইন করে দিল। আমার লক্ষ্মী বউটা। ফাজলামুর একটা লিমিট থাকা দরকার আফরান। এসবের মানে কি? এটা কি কোনো খেলার বস্তু যে বললাম আর হয়ে গেল? কোনটা কি জানার দরকার নেই, যেটা বলার বলে দিয়েছি। বলে আফরান সোজা উপরে চলে গেল।
কারো কিছু বোধগম্য হলো না। তুমি যেখানে আমিও সেখানে। মেয়ে তোমার একার না খলিল, আমারও মেয়ে হয় আরিয়া। ভাই সাহেব, আরফান এসব কি বলে গেল? এসব সত্যি? যদি সত্যি হয় তবে আমাদের মেয়ের ভবিষ্যৎটা যে আমার চোখে ভেসে উঠছে। রহিমা বেগমের চোখ ভিজে আসছে। দেখো রহিমা, এখন এসব ভেবে লাভ নেই। আমরা নিজেও হতাশার মধ্যে আছি। আসলে কি হয়েছে ব্যাপারটা নিয়ে কাল আফরানের সাথে কথা বলে দেখব, সব ঠিক হয়ে যাবে। আয়ুষ উপরে রুমে গিয়ে নিজেই হাসছে। সামিরাও পিছে পিছে এসে আয়ুষের হাসি দেখে নিজেও হাসছে ব্যাপারটা নিয়ে। আয়ুষ হাসির মাঝেই সামিরাকে বলল, দেখলে ওই আফরানের কাজগুলো? আমিও ভাবছি ভাইয়া এত সিরিয়াস বিষয়গুলোতেও এমন শান্ত কিভাবে থাকে। ও ছোট থেকে এমন, কিন্তু আজ বাবা চাচুকে কিভাবে বোকা বানালাম ভেবেই হাসি পাচ্ছে। কিন্তু আমাকে দেখলে যদি আবার রেগে জ্বর বসায় আফরানের মতো, ওই ভয়ে এসে পড়েছি। সামিরা আয়ুষের কথায় হুহু করে হেসে উঠল। আয়ুষ সোফা থেকে উঠে কখন সামিরার পাশে বসেছে সেটা বোধহয় ওর খেয়ালই নেই। নিজের মতো বলেই যাচ্ছে। অনেকদিন পরে এভাবে হেসে কথা বলতে দেখে আয়ুষকে সামিরা ওই বাড়িতে থাকতে কত মজা হতো, কত কি গল্প বলে হাসাতো, আর এই আজ অমন হাসতে দেখছে, তাও এত কাছ থেকে। সামিরা এক দৃষ্টে তাকিয়ে রইল আয়ুষের দিকে। ওভাবে কি দেখছিস? আয়ুষের হঠাৎ এমন প্রশ্নে সামিরা ভয়ে কেঁপে ওঠে। কি হলো? অমন ভয় পেলে কেন? কই না তো। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়। ওকে। বলে উঠে যেতে নিলে আয়ুষ বলে ওঠে, শোন। বলুন। দেখ, আমরা ওই বাড়িতে অনেক কথা বলেছি, গল্প করেছি, মজা করেছি। তোকে কখনো আমি অন্য নজরে দেখিনি। পরিস্থিতির কারণে এখন এমন হয়ে গেল, তাই বলে কথা বলা অফ করে দিব এমন কিন্তু না। এতদিন একটা ঘরের মধ্যে ছিলাম, তাই সব বিষাক্ত লাগতো। এখন আমি ওকে। সামিরা কিছু বলল না। আফরান গভীর ঘুমে হঠাৎ কারো স্পর্শে পাশ ফিরে, কিন্তু ঘুম ভাঙেনি। আরিয়া আফরানের মাথার কাছে খাটের নিচে বসে একটু পর পর উকি দিচ্ছে আফরানকে দেখার জন্য, কিন্তু ডিম লাইটের আলোতে চেহারা ততটা স্পষ্ট নয়, তাই বারবার হাঁটু গেড়ে বসে একদম কাছ থেকে দেখার চেষ্টা করছে। আর জানালা দিয়ে আসা হালকা হাওয়া রুমেও উকি মেরে আফরানের সিল্কি চুল কপালের ওপর ফেলে দিয়ে চলে যাচ্ছে, তাই আরিয়া আফরানের চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে দিচ্ছে। অবশ্য আরিয়াও ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় মিস্টার মাফিয়াকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই তো কিছু না ভেবেই পা টিপে টিপে রুমে ঢুকে আফরানের মাথার কাছে গিয়ে ফ্লোরে বসে পড়ে। বরাবরের মতো বাইরের হালকা স্নিগ্ধ হাওয়ায় আফরানের চুলগুলো সামনে আসায় আরিয়া চুলগুলো সরিয়ে দিতে গেলে আফরান আরিয়ার হাত ধরে চোখ বন্ধ রেখেই বলে, দেখা শেষ হলে গিয়ে ঘুমা, এখন নিজের ঘুমটার সাথে আমারটাও খাস না। আপনি ঘুমাননি? ঘুমাতে দিলি কই? তখন থেকে ডিস্টার্ব করে যাচ্ছিস। আমি তো ভাবছি ঘুমোচ্ছেন, তাই তো এসেছি। এত প্রশ্ন করে মাথা না খেয়ে ঘুমা গিয়ে। লাইটটা একটু অন করি। ওহ, এত পেঁচাল মারছিস কেন? আমাকে না জ্বালালে তো শান্তি হয় না। ওকে, লাগবে না। ভেঙচি কেটে বলে, হাত ছাড়ুন, চলে যাই। আফরান হাত ছেড়ে দেয়। আরিয়া উঠে কদম ফেলতেই আফরানের শান্ত গলা বলল, মাথাটা ব্যথা করছে, টিপে দিবি? আরিয়া যেন না চাইতে অনেক কিছু পেয়ে গেছে। এক লাফে খাটে উঠে পাশে বসে আফরানের মাথায় হাত রাখলো। আফরান বালিশ থেকে একটু নিচে নেমে আরিয়ার কোলে মাথা রেখে বলল, ঘুমাসনি? ঘুমিয়েছিলাম তো, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল, পরে আপনাকে দেখতে ইচ্ছে করছিল, তাই তো চলে আসলাম। কিন্তু দেখতে পারলাম কই, এইটুকু আলোতে দেখা যায় নাকি? আফরান স্মিত হেসে বলল, খুব ইচ্ছে করছিল বুঝি? না হলে আসতাম নাকি এত রাতে? আফরান বাম হাতে ল্যাম্প লাইটটা জ্বালিয়ে দিয়ে বলল, এখন ওকে? আরিয়ার মুখে হাসির ঝলক, উৎফুল্ল কণ্ঠে বলল,
ওকে। অমন করে মায়ায় ফেলে আটকে দিয়েছিলি ছোটবেলা? ঠিক বুঝলাম না। বুঝবি না? মাথায় কি ব্রেন আছে নাকি? আছে তো খালি। একদম অপমান দেবেন না, বলে দিলাম। আমি সব বুঝি, কিন্তু আপনি কি বোঝাতে চাইছেন সেটা জিজ্ঞেস করলাম। এত কথা বলিস কেন? কি বললাম শুনিসনি? মাথা ব্যথা করছে, ভালো করে টিপে দে আর চুপ থাক একদম। আরিয়া আর একটা কথাও বলবে না বলে ঠিক করলো। কেন বলবে? বললেই তো কথা শোনায়। নিজেই শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম, তাতে এমন ধমকাবেন? লাগবে না বলা কথা। খানিক বাদে আফরান নিজেই বলল, যখন আস্তে আস্তে তোর প্রতি অনেকটা মায়া হতে লাগলো, আমায় ছাড়া কিছু বুঝিস না, তখন খুব করে চাইতাম কবে বড় হবি তুই, আর এত আদর দিব তোকে। কিন্তু তুই তো একদম পৌঁছা ছিলি, তাই তো এসে পড়েছিলাম। কতবার করে চেয়েছিলাম যেন একবার বলিস থেকে যেতে, কিন্তু তুই বলিসনি একটা বারও। তাই তো রাগ করে আর যাইনি। ভেবেছিলাম একদম মেরে দেবো তোকে, কিন্তু পারিনি। ভাবতে পারছিস তখন থেকেই কতটা মায়ে ফেলে দিয়েছিলি? আরিয়া কিছু বুঝতে পারছে না, শুধু শুনে যাচ্ছে। আর জিজ্ঞাসাও করবে না, করে লাভ কি? উত্তর তো দেবেন না, শুধু শুধু কথা শোনা লাভ আছে? আফরান আরিয়ার চুপ থাকার কারণ বুঝে স্মিত হাসল। এবার আফরানও চুপ করলো। আরিয়া মাথা টিপে দিচ্ছে। আকস্মিক পেটে ছোঁয়া পেতে আরিয়া কেঁপে উঠল, বলল, ভাইয়া আপনি ঘুমান, আমি এখন যাই। আফরান কোনো কথা বলল না। আরিয়া আফরানের মাথাটা বালিশে রাখার চেষ্টা করলো, কিন্তু আফরান যে ইচ্ছে করেই যাচ্ছে না সেটা বুঝতে পারছে। ভাইয়া আমিও ঘুমাবো, ঘুম পেয়েছে। আফরান আরিয়ার কথা শুনল কিনা জানে না, তবে আরিয়ার কোল থেকে উঠে বসে আরিয়ার দিকে তাকিয়ে ডান হাতে আরিয়ার নরম গালে আলতো করে স্পর্শ করে আরিয়ার চোখের পাতায় একটি করে দুটি চুমু এঁকে দিয়ে বলল, এখানে ঘুমোবি? এখানে কেন? আমি আমার রুমে যাই। আফরান আরিয়াকে দুহাতে ধরে নিজের কোলে বসালো। আরিয়ার পিঠ আফরানের বুকে। আফরানের হাত দুটো আরিয়াকে জড়িয়ে রেখেছে। আফরানের থুতনি আরিয়ার কাঁধে। আফরান আরিয়া দুজনেই চোখ বন্ধ করে আছে। এভাবে খুব শান্তি, জানিস? সারাদিন বাহিরে থেকে যখন বাসায় আসি তোকে দেখতে খুব ইচ্ছে হয়, এসে জড়িয়ে ধরতে ইচ্ছে হয় খুব। জানিস আমার এখন ওসব খুন খারাপই একদম ভালো লাগে না। কিন্তু এখন এসব ছেড়ে দিলে যারা পেছনে লেগে আছে আমাদের মেরে দেবে। কিন্তু আমি তোর সাথে অনেক বছর বাঁচতে চাই। আরও আমার পাশে থাকবি বল? আরিয়া চোখ বন্ধ করে আছে, কোনো কথা বলছে না। আচ্ছা, উনি এত সুন্দরভাবে কথা বলতে পারেন এটা জানা ছিল না তো। কি হলো, ঘুমিয়ে গেলি? হুম। তাহলে কিছু বলছিস না কেন? আপনার কথা শুনতে ভালো লাগে। আফরান মৃদু হেসে আরিয়ার ঘাড়ে চুমু বসায়। আরিয়া কেঁপে ওঠে। আফরানের এই বিষয়টা ভালোই লাগে। প্রায় সময় খেয়াল করে আরিয়া এমন হঠাৎ হঠাৎ কেঁপে ওঠে, কিন্তু আফরানের এটার মানে জানা নেই। একটা কথা জিজ্ঞেস করব? হুম। আমাকে ভয় পাও বেশি? আরিয়া কি বলবে জানা নেই। আমি জানি না, কিন্তু আপনার কাছে থাকলে ভালো লাগে, কিন্তু কখনো আবার খুব ভয় পাই। আরিয়ার উত্তর শুনে আফরান স্মিত হাসে, আবারও ঘাড়ে চুমু বসায়। সারা রাত এভাবে গল্প করবেন আমার সাথে? আফরান কপাল কুঁচকে হালকা কামড় বসায় গালের কোণে। কি করছেন? ও মার চিনিস? ঘুমা গিয়ে বলে আরিয়াকে ছেড়ে দেয়। আর এবার সামনের দিক থেকে আফরানের কোলে উঠে বসে বলে, থাকি না। ওই এমন করছেন কেন? এবার কিন্তু সত্যি মার খাবি। আবার ঘুমটার 12টা বাজিয়েছিস। যেটুকু সময় আছে ওইটুকু ঘুমাবো। এখন এখান থেকে যা বলছি, নয়তো মার খাবি। আরিয়া আফরানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, থাকি না, প্লিজ প্লিজ প্লিজ। আফরান আরিয়ার এমন ন্যাকামতে সায় না দিয়ে পারল না। আরিয়া আফরানের বুকে মাথা রেখে বলল, তখন যে সাইন নিয়েছিলেন ওগুলো কিসের ছিল? তোমার জেনে কাজ নেই, চলো দুজনে ঘুমাই। বলে আফরান ওইভাবে আরিয়াকে কোলে নিয়ে শুয়ে পড়ল। আপনার কথাগুলো খুব মিষ্টি, বলুন না, শুনবো, খুব ভালো লাগে। চুপ একদম, ঘুমাও। আরিয়া কয়েকবার বায়না করে, কিন্তু আফরান এখন আর কিছু বলার মুডে নেই। খুব ঘুম পাচ্ছে তার। আফরান আরিয়ার মাথায় হাত বুলিয়ে বলে,
কাল শুনবো। এখন ঘুমাও লক্ষ্মী মেয়ের মতো। আরিয়া আফরানের এই মায়াভরা কথাটার অমর্যাদা করতে পারল না, তাই সুন্দরভাবে আফরানের বুকে মুখ গুজালো। ওহ, আর ভালো লাগছে না এই পেট মোটা স্যারের ক্লাস করতে, কত বোরিং বলে বেঞ্চে মাথা রাখলো। আমারও ঘুম পাচ্ছে খুব, এই ক্লাসটা সত্যিই খুব বোরিং। তোরা যাই বল, এই টাকলা স্যারের ক্লাস কিন্তু বেশ মজার। দেখ কেমন চশমার ওপর দিয়ে বাইরে তাকাচ্ছে, তাহলে চশমা কেন পড়েছে? বলে হু হু করে হাসতে লাগলো। তুই থামবি? বাড়ি যাব, ভালো লাগছে না আর। তা তুই বাড়ির জন্য এত উতলা কেন হয়ে যাচ্ছিস? বরকে ছাড়া মন বসে না বুঝি? রাগ উঠাস না তো। আর উনি কি এখন বাসায় থাকবে নাকি? কাজ নেই? হ্যাঁ রে, আয়ুষ ভাইয়া কি সত্যি বিয়েটা বাধ্য হয়ে করেছিল? কিন্তু কেন রে, বল না। সেটা যদি আমি জানতাম তবেই তো বলতাম। কথার আওয়াজ শুনে সালাউদ্দিন স্যার চশমা নাকের ডগায় নামিয়ে বলল, এই কারা কথা বলছে? স্যারের কথায় সবাই চুপসে যায়। সালাউদ্দিন স্যার বলল, নিজে থেকে দাঁড়াবা নাকি মার খাবা? স্যারের কথায় প্রেমা ভীত হয়ে দাঁড়িয়ে বলল, স্যার আর হবে না, সরি। তোমার সাথে আর কে কে কথা বলেছে? সামিরা আর আরিয়া সোজা ভদ্র মেয়ের মতো দাঁড়ালো। এখন ক্লাসরুম থেকে বের হয়ে যাও, কদিন বাদে পরীক্ষা, সেই খেয়াল আছে তোমাদের? সরি স্যার। কোনো এক্সকিউজ চাই না, বের হয়ে যাও। প্রথমে না গেলেও পরে স্যারের ধমক শুনে তিনজন মাথা নত করে বের হয়ে যায়। তিনজন হাঁটতে হাঁটতে ক্যাম্পাসে গিয়ে স্টিলের বেঞ্চের উপর বসে হু হু করে হাসতে লাগলো। ভালোই হলো, কি বলিস, এমনিতেই বোরিং হচ্ছিলাম। কেউ যদি এখন দেখে বলতো কি লজ্জাটাই পড়তে হবে। বাদ দে, চল কোথাও ঘুরে আসি। ঠিক বলেছিস, সামনে পার্কটাতে চাই, চল। এমা কি বলিস? এই 2 বছরেও সেখানে যাইনি, আর আজ যাবো কেন? ওইখানে নোংরা নোংরা মানুষ থাকে, জানিস না? ঠিক বলেছিস, কাপড় আর কাপড়, সরাসরি সবার সামনেই কত কি করে। ছি, ওইখানে যাব না। কি হয়েছে, চল আজ গিয়ে একটু ফিল নিয়ে আসি। প্রেমার কথা রেশ ধরে একটা ছেলে সামনে থেকে বলল, চলো শোনা, একটু ফিল নেই দুজনে। পেছনে থাকা বন্ধুদের উদ্দেশ্যে বলল, কি বলিস, একদম পারফেক্ট আছে না? আমরাও তিনজন, এরাও তিনজন, তিনটাই হ্যাপি মাল। পেছনে থাকা একটা ছেলে বলল, ঠিক কইছেন ভাই। আরিয়া, সামিরা, প্রেমা ভয়ে দাঁড়িয়ে বলল, আপনারা কারা? এর আগে তো এখানে দেখিনি। সামনের ছেলেটা বলল, আগে দেখোনি তো কি হয়েছে, এখন দেখবে। আপনারা তো এখান থেকে চলে যান, আপনারা খুব বাজে। চলে তো যাবো শোনা, আগে তোমাকে দিয়ে একটু ফিল নেই। এই চল, এখান থেকে আমরাই চলে যাই, এখানে এদের সাথে কথা বলে লাভ নেই। বলে সামনে এক কদম ফেলতে সামনের ছেলেটা সামিরার হাত ধরে বলে, এত তেজ কেন শরীর সোনা? মিটানোর মতো কেউ নেই বুঝি? আরিয়া ছেলেটার গালে থাপ্পড় বসিয়ে বলল, সাহস কি করে হয় ওর হাত ধরার? ছাড়ুন বলছি, আমরা আপনাদের মতো খারাপ নই, সাইড দিন, চলে যাই। ছেলেটা গালে হাত রেখে সামিরার হাত ছেড়ে আরিয়ার চুলের মুঠি ধরে বলল, তোর এত বড় সাহস, চেয়ারম্যানের ছেলের গায়ে হাত তুলিস? তুই জানিস তোর কি হাল হতে পারে? কি করছেন আপনারা? ওকে ছেড়ে দিন বলছি, নাহলে আপনারা একটা বেঁচে ফিরতে পারবেন না। আপনার আইডিয়াও নেই কার গায়ে হাত তুলেছেন। ছেলেগুলো হাসতে হাসতে বলল, এই মেয়ে কি বলছে শুনিস, মনে হয় কোনো গুন্ডা মাফিয়ার ফ্যামিলি এরা। ছাড়ুন, আমার লাগছে বলছি। কি করছেন? ছাড়ুন বলছি, আরো ব্যথা পাচ্ছে। ছেলেটা ভিলেনি হাসি হেসে বলল, এদের প্রত্যেকটার তো দেখি পেস। তা তোরা কে কোনটা চেষ্টা করতে যাচ্ছিস? নিয়ে যা, আমার তো এটাকেই লাগবে। আমার গায়ে হাত দেওয়ার সাহস আমি একে দেখাবো। এমন সময় একটা মোটাসোটা গঠনাকৃতির মানুষ এসে ছেলেটার হাতে আকস্মিক ছুরি দিয়ে 2 একের পর এক আঁক টানল। সাথে সাথে ছেলেটা আরিয়াকে ছেড়ে দেয়। ছেলের হাত থেকে রক্ত বের হতে থাকে। এই তুই কে রে? এটা কি করলি? তোর মাথা ঠিক আছে? এমনভাবে হঠাৎ কেউ মারে? লোকটা ছেলেটার কথায় পাত্তা না দিয়ে আরিয়ার দিকে মাথা নত করে বলল, ম্যাম সরি, আসলে আমি বুঝতে পারিনি আপনি এভাবে হঠাৎ ক্লাসের মাঝে বের হবেন। কখনো তো বের হননি, আমি একটু বের হয়েছিলাম, আমায় মাফ করবেন।
আরিয়া কিছুই বুঝল না। সামিরা প্রেমা আরিয়াকে ঝাপটি মেরে ধরে বলল, বেশি ব্যথা পেয়েছিস? দুইটা ছেলে সামনের ছেলেটার হাত রুমাল দিয়ে বেঁধে দিল। ভাই, আমরা দেখছি ওকে বলে সামনে এসে বলল, এই তুই কে রে? এটুকুনি একটা মেয়ের সামনে এত বড় পুরুষ হয়ে মাথা নত করতে লজ্জা লাগলো না? কা পুরুষ নাকি? মোটা গঠন বিশিষ্ট লোকটা কোনো কথা না বলে হাতের ছুরিটা চোখের পাতা ফেলার আগেই বুকে বসিয়ে দিয়ে বলল, ওইটাকে বাঁচিয়ে রাখতে বলেছে, নয়তো ওইটাকেও মেরে দিতাম। ছেলে দুটো হেলতে দুলতে নিচে পড়ে গেল। বলল, এ তুই কে? হ্যাঁ, এমন করছিস কেন? আমরা তোর কি করেছি? লোকটা কোনো উত্তর দিল না। হাত কাটা ছেলেটা সামনে এসে বলল, অনেক করেছিস, এবার বল তুই কে? এত দম কেন তোর? এমন সময় একটা আকাশি রঙের ব্র্যান্ডের কার স্পিডে এসে এখানে থামল। সবাই সেদিকেই তাকিয়ে আছে। গাড়ি থেকে নামলো আফরান। আফরানকে দেখে আরিয়া ভয়ে জড়সড় হয়ে আসলো। আফরানের চুলগুলো অগোছালো হয়ে আছে, শার্টের হাতাগুলো ছাড়ানো, বোঝাই যাচ্ছে হন্তদন্ত হয়ে এসেছে। আফরান সামনে এসে দাঁতে দাঁত চেপে বলল, কে হাত দিয়েছিল? বল, কে হাত দিয়েছিল ওর গায়ে? আফরানের হাত দুটো গুটানো, চোখ দুটো গাঢ় লাল হয়ে আছে। আফরানকে দেখেই দাঁড়িয়ে থাকা ছেলেটা বুঝলো নিশ্চয়ই সে ভুল জায়গায় হাত বাড়িয়েছিল। আফরান একবার আরিয়ার দিকে তাকিয়ে আরিয়ার সামনে এসে শান্ত গলায় বলল, কোথায় মেরেছে? খুব মেরেছে? আমিও মেরে দেব। ভয় পেয়েছো খুব? বলে আরিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। আবার তাৎক্ষণিক সামনে ফিরে আগের ন্যায় হিংস্র বাঘের ন্যায় গর্জন দিয়ে বলল, যে ওর গায়ে হাত দিয়েছিস নিজ থেকে সামনে আয়, নয়তো। আফরানের কথার সাথে সাথে ছেলেটা সামনে আসলো। আসলে স্যার, বুঝতে পারিনি, আমি তো। ছেলেটার কথা শেষ করতে দিল না, তার আগেই আফরান ছেলেটাকে একবার দেখে নিয়ে বাম হাতটায় রুমাল পেঁচানো রক্ত মাখা দেখে বুঝতে পারে ওই হাতটা ধরে পরপর গার্ডের হাত থেকে ছুরিটা নিয়ে কোপাতে থাকলো। ছেলেটা চিৎকার করছে, কিন্তু আফরানের থামার কোনো নামগন্ধ নেই। আরিয়া এটা দেখে সাথে সাথে জ্ঞান হারায়। সামিরা প্রেমা ভয়ে জড়সড় হয়ে আরিয়াকে আস্তে করে ডাকতে লাগলো। আরিয়া চোখ মেলে চারদিকটা একবার দেখে নিল। পাশে রহিমা বেগম বসে আছে। আরিয়ার জ্ঞান ফিরতে দেখে রহিমা খুশির ঝলক মুখে এঁকে বলল। আরিয়া উঠে বসল। এখন কেমন আছিস? রহিমার স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, অনেক হয়েছে, এ বাড়িতে তোর আর থাকতে হবে না মা। পরীক্ষার সময় হলে তখন এসে দিবি। আমি তোকে আর এ বাড়িতে রাখতে চাই না। কতটা বছর এমন সহ্য করছিস, তোর কথা শোনাই উচিত ছিল। সেদিন যদি এই বাড়িতে না পাঠাতাম এত সব সহ্য করতে হতো না। আরিয়া কিছু বলল না। চল, রেডি হবি এক্ষুনি। আমরা আর দেরি করতে চাই না। এই বাড়িতে মিনিটে মিনিটে নাটক শুরু হয়। মা, আমার এক্সামটা শেষ করে যাব বললাম তো, আর এখন এত দরদ দেখাচ্ছ কেন? মা হিসেবে এই 4টা বছর এই বাড়িতে কিভাবে আছি তখন বুঝলে না? এখন এত ন্যাকামো আমার ভালো লাগছে না। তাছাড়া আমি তোমাদের বাড়িতে যেতে চাই না। 4 বছর আগের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের কথা আমি ভুলিনি মা। আমার কোনো কথা তখন শোনোনি। এখন আমি আর তোমাদের সঙ্গে থাকতে চাই না। হয়েছে, শুনে নিয়েছো আমার কথা। চুপ করেছিলাম বলে ভেবো না আগের সব ভুলে গেছি। যখন আমার জীবনটা দোটানায় ছিল তখন কোথায় ছিল তোমার দরদ বলো? এখন আমি এখানেই। ওকে, যাব না আমি বলে আরিয়া নিজের জায়গা ছেড়ে উঠে রুম ছাড়ল। পথে সামিরা আরিয়াকে দেখে বলল, কি রে, কখন জ্ঞান ফিরল তোর? আর এমন মুখ করে আছিস কেন? নাথিং বলে বড় বড় পা ফেলে ছাদে চলে গেল। সামিরা কিছু না বুঝে আরিয়ার যাওয়ার পানে তাকিয়ে থাকলো। রহিমা বেগম, খলিল সাহেব গ্রামে চলে গেছেন 2 দিন হলো। এক প্রকার কষ্ট পেয়েই চলে গেছেন আরুকে ছাড়া। এ 2 দিন আফরানকে কোথাও দেখা যায়নি, তাই তো বিয়ের ব্যাপারটা সত্যি কিনা সেটা নিয়েও কথা বলতে পারেনি। আরিয়ার ভীষণ বোরিং দিন কাটছে। এত বাজে দিন কখনো কাটেনি। কেমন যেন বিরক্ত বিরক্ত লাগছে সব অজানা কারণে। কলিং বেলের আওয়াজ পেয়ে আরিয়া কাছে ছিল বিধায় দরজা খুলে দিল। অচেনা চেহারায় কপাল কুঁচকে বলল, কাকে চাই? আয়ুষ বাসায় আছে?
আপনি কে? আয়েশার বন্ধু। ভাইয়া এখন বাসায় নেই। ঠিক আছে, আমি অনেক দূর থেকে এসেছি, একটু ভেতরে এসে ওয়েট করতে পারি? সরি, এখন বাসায় কেউ নেই, বড়রা আসতে পারেন। আরে আজব তো, আমি কি চোর নাকি যে কেউ নেই বিধায় চুরি করে নিয়ে যাব? হতেও পারেন, সার্টিফিকেট তো আর নেই, তাই না? আজব তো, ভালো মানুষ হওয়ার জন্য সার্টিফিকেটও লাগবে? অবশ্যই,